সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি সুফিয়া মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের সপ্তম অধ্যায় আরোহ অনুমানের ভিত্তি অধ্যায়ের পার্ট 3 আরোহের স্তরসমূহ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি একেএম সাইদুল বাশার, প্রভাষক দর্শন, সরকারি সুফিয়া মহিলা কলেজ, মাদারীপুর। আগের ক্লাসেই আমরা বিক্ষিপ্তভাবে আরোহের স্তরসমূহ নিয়ে সামান্যতম আলোচনা করেছিলাম এবং সংক্ষেপে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা আরোহের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা আগেই জেনেছি যে আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়, আর এই সার্বিক বাক্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ঘটনা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে হয়। কিন্তু এই কার্যকারণ সম্পর্ক নির্ণয় অত সহজ ব্যাপার নয়, কারণ প্রকৃতিতে যত ঘটনাবলী আছে সেগুলো অত্যন্ত জটিল অবস্থায় এবং বিক্ষিপ্ত অবস্থায় থাকে। তো এই সমস্ত কিছুকে বিক্ষিপ্ত অবস্থা থেকে একত্রিত করে তার প্রকৃত কারণ নির্ণয় করা কিংবা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা মাধ্যমে আমরা আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। তো দেখে নেওয়া যাক আরোহের যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো কি কি স্তর রয়েছে এবং কি কি স্তর পার হওয়ার পরে আমরা একটি সার্বিক সংশ্লেষক বাক্য বা একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো প্রথমে আছে সংজ্ঞায়ন, 2 নিরীক্ষণ, 3 বিশ্লেষণ, 4 অপনয়ন, 5 প্রকল্প প্রণয়ন, 6 শ্রেণীকরণ, 7 সার্বিকীকরণ, 8 যাচাইকরণ, 9 সিদ্ধান্ত গ্রহণ। এখন আমরা এই যে স্তরগুলো রয়েছে তার প্রত্যেকটিকে নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আসি সংজ্ঞায়ন। আমাদের প্রথমে বুঝতে হবে যে সংজ্ঞা জিনিসটা কি। যে আমরা আমাদের প্রথম পত্রের অধ্যায়ে পদ এবং অন্য সংজ্ঞার চ্যাপ্টার পড়ে এসেছি, যৌক্তিক সংজ্ঞার যে চ্যাপ্টার পড়ে এসেছি সেখান থেকে আমরা একটু ধারণা পাই। তারপরেও একটু ভেঙে বললে কোনো বিষয় বা ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার জন্য প্রথমে বিষয়টিকে স্পষ্ট করার প্রয়োজন। তো আমরা যে ব্যাপারটি সংজ্ঞায়ন করব, সংজ্ঞায়ন করা মানে হচ্ছে বিষয়টিকে স্পষ্ট করা, অর্থাৎ ওই বস্তু বা ঘটনাটিকে অন্যান্য বস্তু বা ঘটনা থেকে পৃথক করা এবং ওই বস্তু বা ঘটনার স্বরূপকে তুলে ধরে এভাবে কোনো বস্তু বা ঘটনাকে অন্যান্য ঘটনা থেকে পৃথক করে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করাকে বলা হয় সংজ্ঞায়ন। কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য সংজ্ঞায়নকে বিজ্ঞানের উৎকৃষ্ট পন্থা হিসেবে বিবেচনা করা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ডায়াবেটিক্স এক ধরনের হরমোনজনিত রোগ, আমরা সকলেই জানি, কিন্তু অন্যান্য হরমোনজনিত রোগ থেকে এটি একটু ভিন্ন প্রকৃতির। তাই অন্যান্য রোগ থেকে আগে ডায়াবেটিক্স রোগ থেকে পৃথক করা প্রয়োজন এবং এর রোগের কারণগুলো নির্ণয় করা প্রয়োজন। এজন্যই রোগটির একটি সংজ্ঞায়ন করা জরুরি। পরবর্তী যে ধাপটি আছে নিরীক্ষণ। নিরীক্ষণ নিয়ে বলতে গেলে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বিষয় ও ঘটনাবলী ইত্যাদি নিয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যক্ষণ করাই হলো নিরীক্ষণ। এটি আরোহ অনুমানের দ্বিতীয় স্তর। আরোহের ক্ষেত্রে যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই বিষয়টি বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা ও ঘটনাবলীর উপর প্রত্যক্ষণ চালাতে হবে। অর্থাৎ কারণ নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে তার লক্ষণ ও প্রভাবকে নির্দিষ্ট করতে হবে। যেমন আমরা বলতে পারি, আমরা ডায়াবেটিক্স যে রোগটি আছে সেই রোগটির কারণ আবিষ্কার করতে চাই। এই ডায়াবেটিক্স রোগের কারণ নির্ণয়ের জন্য এর সাথে যুক্ত প্রত্যেকটি বিষয়কে আমাদের আমলে নিতে হবে, প্রত্যক্ষ করতে হবে। ডায়াবেটিক্স রোগের সাথে যুক্ত বিষয় হলো শরীরে কি কি অবস্থা বিদ্যমান থাকলে এই রোগ হয়। তোমাদের আশেপাশে যারা ডায়াবেটিক্স রোগী আছে তোমরা হয়তো দেখে সেখান থেকে কিছুটা লক্ষণ অনুমান করতে পারো। তাই শরীরে কি কি লক্ষণ দেখা দিলে ডায়াবেটিক্স হয় কিংবা লক্ষণ হওয়ার পরে কি কি লক্ষণ দেখা যায়, কিংবা কি কি খাবার খেলে এই লক্ষণগুলো প্রকাশ পায় ইত্যাদি আমাদেরকে নিরীক্ষণ করতে হবে। তৃতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে বিশ্লেষণ।
আমরা জানি আরোহের মূল লক্ষ্য থাকে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সার্বিক সিদ্ধান্ত বা সার্বিক বাক্য প্রতিষ্ঠা করা। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গেলে সার্বিক বাক্য প্রতিষ্ঠার জন্য একটি বিশেষ বিভিন্ন জটিল বিষয়কে বিভিন্ন উপাদানে পৃথক করে সহজভাবে প্রকাশ করাকে বিশ্লেষণ। তার মানে বিশ্লেষণের মূল কথাটা হচ্ছে আমাদের কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গিয়ে যতগুলো জটিল বিষয় আছে সেগুলোকে সহজভাবে প্রকাশ করতে হবে। এই বিশ্লেষণের মাধ্যমে জটিল যে বিষয়গুলো বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয়, সেই প্রয়োজনীয় অংশগুলো রেখে অন্যান্য অংশগুলোকে বাদ দেওয়া যায়। তার মানে ডায়াবেটিক্স রোগের লক্ষণ উদাহরণে আমি বলতে পারি যে ডায়াবেটিক্স রোগের লক্ষণ, কারণ ও লক্ষণের সাথে অন্যান্য লক্ষণ জটিলভাবে যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে লক্ষণগুলো বিশ্লেষণের মাধ্যমে আলাদা করে চিহ্নিত করতে হবে কোনগুলো ডায়াবেটিস রোগের লক্ষণ। এভাবে কারণের দিকে আমরা অগ্রসর হতে পারি। চতুর্থ যে ধাপটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। বিশ্লেষণের পরেই অপনয়ন আসে। অপনয়নের মূল কথা হচ্ছে অপনয়ন হচ্ছে বাদ দেওয়া। তো আরোহের ক্ষেত্রে অপনয়ন হলো কার্যকারণ নির্ণয়ের জন্য আমাদের যে অপ্রয়োজনীয় বিষয়গুলো আসবে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়া। কোনো একটি ঘটনা ঘটার জন্য নিরীক্ষিত বিষয়ের সবগুলো সমানভাবে প্রয়োজনীয় হয় না। তো নিরীক্ষণের মাধ্যমে দেখা যায় যে কোনো ঘটনার সময় কোনো কারণ খুব গভীরভাবে এবং নিবিড়ভাবে উপস্থিত থাকে, অর্থাৎ সর্বদাই উপস্থিত থাকে। আবার কতগুলো মাঝে মাঝে উপস্থিত থাকতে পারে, আবার কতগুলো হঠাৎ উপস্থিত থাকতে পারে, দু একটি ঘটনায় উপস্থিত থাকতে পারে। তো শেষ যে বিষয়টি বললাম এটা হচ্ছে অত্যন্ত আকস্মিক ব্যাপার। তো আর প্রথম যে বিষয় যেটা সর্বদাই উপস্থিত থাকে সেটা হচ্ছে প্রয়োজনীয় এবং আবশ্যকীয়। দ্বিতীয় প্রকারের বিষয়গুলো হচ্ছে মাঝে মাঝে উপস্থিত থাকতে পারে কিন্তু এগুলোকে বাদ দিয়ে দিলে চলবে না, এবং সর্বশেষটি আকস্মিক ব্যাপার। আমরা ডায়াবেটিক্স রোগের উদাহরণ নিয়ে প্রত্যেকটি উদাহরণে আলোচনা করেছি, এখানেও দেখি। ডায়াবেটিক্স রোগের কারণ নির্ণয়ের ক্ষেত্রে দেখা গেল যে রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস, বংশ পরম্পরা, দুশ্চিন্তা, ইনসুলিন হরমোনের অভাব ইত্যাদি বিষয়গুলো সবসময় উপস্থিত থাকে। এবং তোমরা দেখবে তোমাদের আশেপাশে যত ডায়াবেটিক্স রোগী আছে প্রত্যেকেরই একই রকম সমস্যা হয়ে থাকে, একই রকম কারণেই এই ডায়াবেটিক্স রোগটি হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বয়স, উচ্চতা, স্থূলতা কিংবা শারীরিক গঠন, অনেক মোটা হয়ে গেলে কিংবা কেউ যদি অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে থাকে সেই সমস্ত লোকেরও ডায়াবেটিস হতে পারে। তাই আমরা এই বিষয়গুলোকে উপস্থিত বলতে পারি। এক্ষেত্রে কারণ নির্ণয়ের জন্য আমরা প্রথম বিষয়গুলোকে রেখে বাকি বিষয়গুলো অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে বাদ দিতে পারি। আরোহের ক্ষেত্রে এভাবে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দেওয়া হয়। আরোহের ক্ষেত্রে পঞ্চম যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে প্রকল্প প্রণয়ন। আমি তো অপনয়নের মাধ্যমে সংজ্ঞায়ন করলাম, নিরীক্ষণ করলাম, বিশ্লেষণ করলাম, অপনয়নের মাধ্যমে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমার হাতে যে পিওর জিনিসটা থাকবে সেটা নিয়ে আমি প্রকল্প প্রণয়ন করব। প্রকল্প প্রণয়ন কি? প্রকল্প হলো কোনো বিষয়ের কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। অর্থাৎ আমি প্রাথমিকভাবে অপনয়নের মাধ্যমে যে জিনিসগুলো বাদ দিলাম সেগুলোকে প্রাথমিকভাবে যেগুলো আমার টিকে থাকলো, যেগুলো সবসময় উপস্থিত থাকে, এরকম কিছু বিষয় নিয়েই আমি গবেষণা করব। আরোহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনার সম্ভাব্য অনেকগুলো বিষয় থাকতে পারে এবং প্রায়ই থাকে। এরূপ অবস্থায় প্রকল্প প্রণয়নের মাধ্যমে সবচেয়ে বেশি সম্ভাব্য বিষয়কে প্রাথমিক কারণ হিসেবে অনুমান করে নিয়ে বাকিগুলোকে প্রাথমিকভাবে বাদ দিয়ে রাখা যায়। এবং আমরা বস্তুগত জীবনে এবং ব্যক্তিগত জীবনে এই কাজটাই করি। তখন এই প্রকল্পের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অগ্রসর হই। এভাবে আরোহের কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা আবারও একটি উদাহরণ নিয়েই আলোচনা করব। ডায়াবেটিক্স রোগের লক্ষণ হিসেবে সম্ভাব্য অনেকগুলো কারণ থাকতে পারে। তো আগেই বলেছি যে ইনসুলিনের অভাব, অতিরিক্ত খাদ্য গ্রহণ, বংশ পরম্পরায় ডায়াবেটিক্স হওয়া ইত্যাদি। এদের মধ্যে ইনসুলিন হরমোনের অভাবকেই বেশি সম্ভাব্য বলে মনে করা হয় এবং এটাই ডায়াবেটিস রোগের কারণ সংক্রান্ত আমাদের প্রকল্প। আমরা এটাকে নিয়েই প্রকল্প তৈরি করলাম। এই প্রকল্প আরোহ অনুমানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যুক্তিবিদ হিউয়েলের মতে
প্রকল্প আরোহের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর, অর্থাৎ আরোহের যতগুলো ধাপ রয়েছে তার মধ্যে প্রকল্পকেই অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। আরোহের ষষ্ঠ যে ধাপ রয়েছে সেটি হলো শ্রেণীকরণ। কোনো ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে ঘটনার সাথে অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট থাকে। এই সংশ্লিষ্ট ঘটনার সাথে কোন কোন বিষয় সংশ্লিষ্ট হতে পারে এবং কোন কোন বিষয় সংশ্লিষ্ট হতে পারে না, সেই বিষয়গুলোকে বিবেচনাপূর্বক বিষয়গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি আমরা। সেই ভাগ করাকেই সহজ ভাষায় শ্রেণীকরণ বলা হয়। শ্রেণীকরণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়সমূহের মধ্য থেকে প্রাসঙ্গিক বিষয়গুলোকে আলাদা করতে হয়, যে ডায়াবেটিক্স রোগের সাথে কোন কোন লক্ষণ একদম একান্তই উপস্থিত থাকবে এবং কোন কোন লক্ষণগুলো মাঝে মাঝে প্রাসঙ্গিকভাবে উপস্থিত থাকবে, সেগুলোকে আলাদা করতে হবে। এক্ষেত্রে শ্রেণীকরণের মাধ্যমে ডায়াবেটিক্স রোগের সাথে সংশ্লিষ্ট লক্ষণগুলো আলাদা করে নিতে হবে। এর পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে সার্বিকীকরণ। সার্বিকীকরণ বলতে কি বোঝায়? একটা জিনিসকে আমরা জেনারেলাইজ করে ফেলি, যে সাধারণ অর্থে সকল কিছুর ক্ষেত্রেই সেটা সম্ভাব্য বা অ্যাপ্লিকেবল। আমরা জানি যে বিশেষ বিশেষ দৃষ্টান্তে কোনো একটি বিষয় উপস্থিত থাকতে দেখে আমরা তাকে সাধারণ বিষয় হিসেবেই উল্লেখ করি। যেমন আমরা ডেঙ্গু জ্বর যদি স্বাভাবিকভাবে বলি, এক কথায় আমরা মশার কামড়কেই ধরে নিতে পারি। তাই এক্ষেত্রে আমরা মনে করি যে কতগুলো সংশ্লিষ্ট দৃষ্টান্তর মধ্যে উপস্থিত কারণটি অন্য সব ঘটনার ক্ষেত্রে একইভাবে কাজ করবে। এভাবে বিশেষ কয়েকটি দৃষ্টান্তের উপর কোনো বিষয়ের প্রতিক্রিয়া পরীক্ষা করে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করে আমরা বিষয়টিকে সার্বিকীকরণ বা জেনারেলাইজ করে ফেলি। আমরা কয়েকটি ক্ষেত্রে ইনসুলিনের অভাবের ফলে ডায়াবেটিক্স রোগ হতে দেখে সার্বিকীকরণে করি যে ইনসুলিনের অভাবই ডায়াবেটিক্স রোগের কারণ। যুক্তিবিদ মিল সার্বিকীকরণকে আরোহের শেষ স্তর বলেছেন। তো মিলের মতামত অনুযায়ী আরোহের শেষ স্তর হচ্ছে সার্বিকীকরণ, কিন্তু এছাড়াও আরও দু একটি স্তর রয়েছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। যেমন যুক্তিবিদ জেভন্সের মতে যাচাইকরণ নামে আরেকটি গুরুত্বপূর্ণ স্তরের কথা বলেছেন। এরপরে আরেকটি রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। তো দেখে নিই যাচাইকরণটা কি। আরোহের ক্ষেত্রে যে সার্বিকীকরণ করা হয় তা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তার যথার্থতা পরীক্ষার পদ্ধতিকেই যাচাইকরণ বলে। অর্থাৎ আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করলাম সেই সিদ্ধান্তটি আদৌ সত্য কি সত্য না, কিংবা বৈধ কি বৈধ না, সেটিকে আবার যাচাই করে দেখা। এবং যাচাই করলে কি হয়, যাচাই করলে আমরা জিনিসটাকে আরও পরিপক্কভাবে এবং আরও গুরুত্বের সাথে বলতে পারি যে এই ঘটনাটি সত্য। তো যাচাইকরণের ক্ষেত্রে আমরা দুই রকম পদ্ধতি দেখতে পাই। একটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ, আরেকটি হচ্ছে পরোক্ষ যাচাইকরণ। আমাদের আশেপাশে যে বাস্তব ঘটনাগুলো ঘটে তার ঘটনাবলীর ভিত্তিতে সিদ্ধান্ত যাচাইকরণ হলো প্রত্যক্ষ যাচাইকরণ। আর বিশেষ বিশেষ যে ঘটনাগুলো ঘটে সেক্ষেত্রে সিদ্ধান্তটিকে প্রয়োগ করে সিদ্ধান্তের কার্যকারিতা বাস্তবের সাথে মিলিয়ে দেখাকে পরোক্ষ যাচাইকরণ বলে। আবার যদি সিদ্ধান্তটি বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ও তাকে একে যাচাইকৃত বলে বিবেচনা করা হয়। এভাবেই আমরা আরোহ অনুমানে কোনো সিদ্ধান্তের যথার্থতা যাচাই করি। এবং আরোহের যে সর্বশেষ স্তরটি রয়েছে সেটি হলো সিদ্ধান্ত গ্রহণ। তো আরোহের মূল লক্ষ্য কী? আরোহের মূল লক্ষ্য হলো একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তের পূর্ববর্তী যে স্তরগুলো যদি যথাযথভাবে আমরা অতিক্রম করতে পারি এবং যাচাইকরণের মাধ্যমে যদি সার্বিক বাক্যটি প্রমাণিত হয় তাহলে সেটি একটি সার্বিক সিদ্ধান্তের মর্যাদা লাভ করে। অর্থাৎ আমরা ডায়াবেটিক্স যে উদাহরণটি দেখেছি, যা ডায়াবেটিক্স নিয়ে যে পরীক্ষণ, তার নিরীক্ষণ, সংজ্ঞায়ন, অপনয়ন, শ্রেণীকরণ সকল কিছু ভাগ করে এসে সার্বিকীকরণে এসে আমরা বলে দিলাম যে ইনসুলিনের অভাবেই ডায়াবেটিক্স রোগটি হচ্ছে। তাই এই পর্যায়ে প্রতিষ্ঠিত সার্বিক সিদ্ধান্তটি বৈজ্ঞানিক সত্য বা প্রাকৃতিক নিয়ম বলেই গণ্য হয়।
আর এটি হচ্ছে আরোহের শেষ স্তর। তো উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে আরোহ সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য অনেকগুলো পর্যায় বা অনেকগুলো স্তর আমাদের অতিক্রম করতে হয়। আহ, এক কথায় যদি বলি যে আরোহ হলো বিশেষ থেকে সার্বিকে গমনের একটি প্রক্রিয়া। আর সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়, আমরা যেগুলো আরোহের বৈশিষ্ট্য আমরা দেখে এসেছি। আর এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে। এবং কতগুলো স্তর অতিক্রম করে যাচাইকরণের মাধ্যমে আমরা সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হলেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয় বা বৈজ্ঞানিক সত্যের মর্যাদা লাভ করে। তো সর্বশেষ আমরা বলতে পারি যে মিলের মতে কয়টি স্তর, কিংবা জেভন্সের মতে কোন স্তরটি গুরুত্বপূর্ণ, কিংবা হুয়াওয়েসের মতে কোন স্তরটি গুরুত্বপূর্ণ, সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি যে সবগুলো স্তরই, যে 9টি স্তর নিয়ে আলোচনা করলাম, সেটা হয়তো কম বেশি হতে পারে, যুক্তিবিদ এক একজন যুক্তিবিদের মতে এক এক রকম হতে পারে, কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ক্লাসের সারমর্ম, এবং আশা করি তোমরা তোমাদের ক্লাসটি যথাযথভাবে বুঝতে পেরেছো, এবং যতটুকু বুঝতে পারোনি সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং সাথে সাথে তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও সাহায্য গ্রহণ করবে, এবং তোমাদের ধারাবাহিক পাঠ কার্যক্রম চালিয়ে যাবে। আর আশা করি সকলেই সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে, প্রত্যেকেই ঘরে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।